গুড মর্নিং স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা উইলিয়াম ব্ল্যাকের লেখা হোলি থার্সডে কবিতাটা আমরা আজকে পড়ব। তোমরা যারা এসকেবিউর আন্ডারে অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে, তোমরা যদি সেই কলেজে পড়ে থাকো তাহলে তোমাদের ফিফথ সেমিস্টারে হোলি থার্সডে কবিতাটি তোমাদের রয়েছে। এই হোলি থার্সডে কবিতাটি উইলিয়াম ব্ল্যাকের দুটি ভার্সনেরই আহ, দুটি ভার্সন তোমাদের সিলেবাসে রয়েছে। একটি তোমাদের সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া, আরেকটি তোমাদের সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া। তো যে কবিতাটি হোলি থার্সডে সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া, সেটি অলরেডি আমি একটি ভিডিও পোস্ট করে তোমাদের সেই কবিতাটি তোমাদের ডিসকাস করে দিয়েছি সুন্দর করে, এবং সেখানে উইলিয়াম ব্ল্যাক সম্পর্কে কয়েকটা কথা তোমাদের বলা হয়েছে, এবং ওই কবিতাটাতে কোন কোন ফিগার অফ স্পিচ ইম্পর্টেন্ট, কোন কোন কোশ্চেন বিগত বছরে এসেছে, সেই সব ব্যাপারে একটা ডিটেলস ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যেখানে হোলি থার্সডে যে কবিতাটি সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া সেটা ডিসকাস করা আছে। তো আজকের এই ক্লাসে আমরা সেমিস্টার ফিফথের তোমাদের হোলি থার্সডের যে সেকেন্ড ভার্সন অর্থাৎ যেটা সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, সেটা আমরা আজকে ডিসকাস করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, হোলি থার্সডে কি, এই দিনটা কেন ইম্পর্টেন্ট, সেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। তবু আজকে আরেকবার একটু তোমাদের কুইকলি রিক্যাপ করে দিই। হোলি থার্সডে হচ্ছে খ্রিস্ট ধর্মের একটা পবিত্র দিন। পবিত্র ইস্টারের সময়ে এই দিনটি খ্রিস্টানরা সেলিব্রেট করে। এই দিনটিতে বিভিন্ন যে চ্যারিটি স্কুলগুলো রয়েছে, এমনকি তখনকার দিনে ইংল্যান্ডের যে অরফেনেজ বা অনাথ আশ্রমগুলো রয়েছে, সেখানে দরিদ্র অনাথ বাচ্চাদেরকে এই দিনে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে তাদেরকে প্যারেড করিয়ে, অর্থাৎ তাদেরকে আহ, সকলকে একসাথে সারিবদ্ধ করে তাদেরকে সেন্ট পলের যে ক্যাথেড্রাল সেখানে নিয়ে যাওয়া হতো এই দিনে, এবং সেখানে ঈশ্বরের কাছে তারা প্রেয়ার করত। এবং এই বিশেষ দিনে সেই যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনে উপস্থিত থাকতো সেই সমস্ত যে চ্যারিটি স্কুল বা যে অনাথ আশ্রমের যারা চ্যারিটি পার্সন, অর্থাৎ যারা এই সমস্ত দরিদ্র অনাথ বাচ্চাদের জন্য যারা অনুদান দিয়ে থাকে, সেই চ্যারিটি পার্সনরাও সেখানে উপস্থিত থাকতো। তো এই হচ্ছে দিনটার বিশেষত্ব। তো এই কবিতাতে আমরা দেখব উইলিয়াম ব্ল্যাক কিভাবে এই যে আহ, তৎকালীন যে একটা প্রথা, চ্যারিটি এবং বিভিন্ন চার্চের যারা কর্তৃপক্ষ, তারা কিভাবে এই বাচ্চাদের ইনোসেন্সটাকে আহ, নিজেদের সুবিধার জন্য ইউজ করত, এবং আহ, নিজেরা তারা কিভাবে এই বাচ্চাদের মাধ্যমে আরো বেশি নিজেদের স্বার্থটা সিদ্ধি করত। তো সেটাই আমরা এই কবিতাতে দেখব। তো দেখো, আমরা লাইন বাই লাইন শুরু করেছি। কবি প্রথম লাইনেই বলেছেন, ইজ দিস এ হোলি থিং টু সি ইন এ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড। অর্থাৎ তিনি বলতে চাইছেন, হোলি থার্সডের দিনে যখন বাচ্চারা সেন্ট পল এর ক্যাথেড্রালের দিকে, যখন সবাই বাচ্চারা, অনাথ বাচ্চারা, দরিদ্র বাচ্চারা খুব সুন্দর পোশাক পরে তারা যখন সেন্ট পলের ক্যাথেড্রালের দিকে যাচ্ছে, তো সেটা কি দেখার মতো খুব একটা সুন্দর জিনিস? আমাদের এই যে দেশ অর্থাৎ ইংল্যান্ড, ব্ল্যাক বলছেন, সেই ইংল্যান্ড যে দেশটা অতি মানে সমৃদ্ধশালী একটা দেশ, একটা প্রগতিশীল উন্নতিশীল একটা দেশ, সেই দেশে এই জিনিসগুলা দেখার মতো কি পবিত্র জিনিস? কোন জিনিসগুলা? এটা তিনি তৃতীয় লাইনে বলবেন। তিনি কি বলছেন তৃতীয় লাইনে? দেখো, বেবস রিডিউস টু মিজারি। বেবস বলতে এখানে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। রিডিউস টু মেজারি অর্থাৎ তারা, বাচ্চারা কষ্ট, দুঃখ, যন্ত্রণার কবলে পড়ে রয়েছে। তাহলে এটা কি একটা খুব ভালো জিনিস এটা দেখাটা? যে দেশ এত উন্নতিশীল, যে দেশ এত রিচ অর্থাৎ ধনী, অ্যান্ড ফ্রুটফুল, ফ্রুটফুল বলতে
সমৃদ্ধশালী দেশ। তাহলে যে দেশ এত ধনী, এত সমৃদ্ধশালী যে দেশ, সেই দেশে বাচ্চারা যদি এরকম দুঃখ কষ্ট যন্ত্রণায় থাকে, মিজারিতে যদি বাচ্চারা ভুগে, তাহলে সেটা কিন্তু একটা আহ খুব ভালো জিনিস নয়, সেটা কিন্তু একটা পবিত্র জিনিস দেখার মতো নয়। কবি চতুর্থ লাইনে তার যে মেন্টালিটি সেটা আবার পরিষ্কার করছেন। তিনি বলছেন, ফেড উইথ কোল্ড অ্যান্ড ইসোরিয়াস হ্যান্ড। ফেড, এফ ডাবল ই ডি, ফিড মানে হচ্ছে খাওয়ানো, তারই পাস্ট ফর্ম ফেড, অর্থাৎ খাওয়ানো হচ্ছে। উইথ কোল্ড, কোল্ড মিন্স ঠান্ডা, কিন্তু এখানে ঠান্ডা মানেটা ঠিক হবে না। এখানে কোল্ড বলতে কবি বোঝাচ্ছেন নিরস, যার মধ্যে কোনো ফিলিং নেই, ইমোশনলেস। অ্যান অ্যাসোরিয়াস হ্যান্ড, অ্যাসোরিয়াস হ্যান্ড বলতে দেখো, অ্যাসোরিয়াস কথাটা আসছে এশোরার থেকে, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে চড়া সুদের বিনিময়ে লোককে টাকা দেয়, তাকেই বলা হয় এশোরার। তা থেকে আসছে অ্যাসোরাস, অর্থাৎ সুদখোর লোককে আমরা এশোরার বলি। তাহলে কবি বলতে চাইছেন যে এই যে চার্চের কর্তৃপক্ষরা বা চ্যারিটি স্কুলরা বা অরফেনেজের যারা অনাথ আশ্রমের কর্তৃপক্ষ, তারা যে এই বাচ্চাদেরকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব নেয়, তারা অনুদান পায় বড় বড় ট্রাস্টির কাছে, বড় বড় যারা চ্যারিটি পার্সন, তাদের কাছ থেকে অনুদান পায় এদেরকে খাওয়ানো পড়ানোর জন্য। তো এই যারা চার্চের কর্তৃপক্ষ বা যারা চ্যারিটি স্কুল এবং অনাথ আশ্রম যারা চালায়, তাদের কাছে এই বাচ্চারা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের মতো। কারণ তারা ভালো করে জানে যদি এই বাচ্চাদেরকে তারা ভালোভাবে সকলের সামনে খাওয়ানো পড়ানোর দায়িত্ব যদি ভালোভাবে পালন করে, তাহলে এটার দ্বারা, এই বাচ্চাদের দ্বারা তারা আরো বেশি অনুদান, আরো বেশি অনুদান হিসাবে টাকা বিভিন্ন চ্যারিটি পার্সনের কাছে পাবে। তাই এরা বাচ্চাদেরকে খাওয়ানো পড়ানোর যে দায়িত্বটা নেই, তার মধ্যে কোন রকমের ইমোশন থাকে না, তার মধ্যে কোন রকমের স্নেহ, ভালোবাসা, আহ, ভালোবাসার কোন রকমের ছোঁয়া থাকে না। সেটা শুধুমাত্র একটা ইনভেস্টমেন্টের মতো। মনে করো সেই মুরগিটার কথা, যে মুরগিটা আমাকে প্রতিদিন ডিম দেয়, সেই মুরগিকে আমি অতি যত্ন করে খাওয়াবো পড়াবো, কারণ আমি জানি সেই মুরগির থেকে আমি যথেষ্ট পরিমাণে ডিম পাবো, যা আমার টাকা উপার্জনের একটা উপায়। ঠিক তেমনি এই যারা চ্যারিটি স্কুল এবং এই অনাথ আশ্রমের কর্তৃপক্ষরা এই বাচ্চাদেরকে তেমন ভাবেই দেখে। তাই কবি বলেছেন এই বাচ্চাদেরকে খাওয়ানো তো হয়, কিন্তু সেই খাওয়ানোটার মধ্যে কোন রকমের ভালোবাসা, স্নেহ, কোন রকমের উষ্ণতা নেই। সেই খাওয়ানো পড়ানোর কাজটা যেন একেবারে নীরস, যেন একটা সুদখোরি ব্যাপার। যেভাবে সুদের জন্য আহ মানুষ নিজের মূলধন বা আসলকে কাজে লাগায়, এভাবেই এই চার্চের কর্তৃপক্ষরা, চ্যারিটি স্কুলের কর্তৃপক্ষরা এই বাচ্চাদের কাজে লাগায়। তাহলে দেখো এই 4 লাইনে আমরা কি বুঝতে পারছি। কবি বলছেন যে, ইজ দিস এ হোলি থিং টু সি ইন এ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড, babes reduced to misery, fed with cold and usurious hand। অর্থাৎ এই যে ইংল্যান্ড, যে দেশটা অতি ধনী, যে দেশটা এত সমৃদ্ধশালী, সেই দেশে এই বাচ্চারা যদি কষ্ট যন্ত্রণায় পড়ে থাকে এবং তাদেরকে যদি নিরস সুদখোরি হাত দিয়ে যদি তাদেরকে খাওয়ানো হয়, তাহলে সেটা কোনো পবিত্র জিনিস দেখার মতো হচ্ছে না। এই হচ্ছে 4 লাইনের সিম্পল অর্থ। তো এই 4 লাইনে দেখো আমরা কি কি রকমের ফিগার অফ স্পিচ দেখতে পাচ্ছি। প্রথমত দেখো এই 4 লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেটোরিক্যাল কোশ্চেন। দেখো 4 লাইনে তুমি প্রশ্ন চিহ্ন পাবে, চতুর্থ লাইনের শেষে তুমি একটা প্রশ্ন চিহ্ন পাবে। তো এই 4 লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রথমত রেটোরিক্যাল কোশ্চেন কবি ব্যবহার করেছেন। আর কি, এই 4 লাইনে তুমি দেখতে পাবে আইরনি, অর্থাৎ কটাক্ষ দেখতে পাবে। কবি বলছেন যে দেশটা যতই উন্নতিশীল হোক না কেন, দেশটা যতই ধনী হয়ে যাক না কেন, যদি সেখানকার বাচ্চারা, সেখানকার অনাথ দরিদ্র বাচ্চারা যদি ঠিক মতো ভরণ পোষণ না পায়, তাহলে এই যে শোভাযাত্রা, এই যে হোলি থার্সডের দিন তাদেরকে নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু কোনো পবিত্র জিনিস হচ্ছে না দেখার মতো।
আর কি এই 4 লাইনে তুমি দেখতে পাবে মেটাফর, কিভাবে, যেখানে চার্চ কর্তৃপক্ষ বা চ্যারিটি স্কুলের বা অনাথ আশ্রমের কর্তৃপক্ষের হাত তুলনা করা হয়েছে কিসের সাথে? নীরস সুদখোরি হাতের সাথে। নীরস সুদখোরি হাতের সাথে এই চ্যারিটি স্কুলগুলোর কর্তৃপক্ষদের হাতের তুলনা করা হয়েছে। তাহলে এটার দ্বারা আমরা একটা মেটাফর খুঁজে পাচ্ছি, যেভাবে চার্চের কর্তৃপক্ষরা বা স্কুলের বা চ্যারিটি স্কুলের কর্তৃপক্ষরা নিজেদের সুবিধার জন্য এদেরকে খাওয়ানো পড়ানো করায়, তাই এদের হাতকে কবি বলেছেন নীরস এবং সুদখোরি হাত। এবার দেখো সেকেন্ড স্ট্যাঞ্জাতে কবি কি বলছেন। সেকেন্ড স্ট্যাঞ্জায় কবি বলছেন, আবার তিনি রেটরিক্যাল কোশ্চেন বা প্রশ্নের দ্বারা সেকেন্ড স্ট্যাঞ্জাও তিনি শুরু করেছেন। তিনি বলছেন, ইজ দ্যাট ট্রেম্বলিং ক্রাই এ সং? তিনি বলছেন কবি যে এই যে বাচ্চারা এত কষ্ট করে সকাল সকাল রেডি হয়ে তারা সারিবদ্ধভাবে যখন যাচ্ছে এবং তাদের মাঝে যারা চ্যারিটি স্কুলের কর্তৃপক্ষ, অনাথ আশ্রমের কর্তৃপক্ষ যারা হাতে ছড়ি নিয়ে এদেরকে কন্ট্রোল করে এবং বাচ্চারা মিনমিন করে অর্থাৎ হালকা চেঁচামেচি করে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো গান নয়। আপাতত দৃষ্টিতে সবাই যদি মনে করে যে এই বাচ্চারা সারিবদ্ধভাবে গান গাইতে গাইতে চলছে, তাহলে সেটা একটা ভুল ধারণা। এটা অ্যাকচুয়ালি তাদের কাপা গলায় চাপা কান্না। ঠিক আছে, এটা কোনো গান নয়। তাদের ভিতরের যন্ত্রণাটা কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। যে বাচ্চারা সারিবদ্ধভাবে সেন্ট পলের ক্যাথেড্রালের দিকে যাচ্ছে, সেই বাচ্চাদের ভিতরের যে যন্ত্রণা সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। তো আপাতত দৃষ্টিতে যদিও এটা একটা গানের মতো মনে হচ্ছে, আসলে সেটা একটা বাচ্চাদের আর্তনাদ। ক্যান ইট বি এ সং অফ জয়? তাই কবি বলছেন এটা কখনো কি কোনো আনন্দের গান হতে পারে? নিশ্চয়ই না। কবি নিজেই প্রশ্ন করেছেন এবং উত্তরটাও আমরা সবাই জানি, এটা উত্তরটা হবে না। এটা কিন্তু কোনো আনন্দের গান হতে পারে না, যেখানে বাচ্চাদেরকে আন্ডার কন্ট্রোল জোর করে বা তাদেরকে নিজেদের সুবিধার মতো ব্যবহার করা হচ্ছে, যেখানে আসলে বাচ্চাদের কোনো উন্নতি ঘটছে না, সেই বাচ্চাদের মধ্যে কোন রকমের আনন্দের গান হতেই পারে না। তারপর কবি বলছেন, and so many children poor। এই যে দেশ ইংল্যান্ড, যেটা আমরা এত ধনী এবং এত সমৃদ্ধশালী দেশ বলছি, সেই দেশে এত বেশি পরিমাণে গরিব বাচ্চা এলো কোথা থেকে? এটাও তো একটা বড় প্রশ্ন। তার মানে হয়তো সেই অনাথ বাচ্চাদের মা বাবারা আত্মহত্যা করে নিয়েছে, অথবা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা তারা কোনো কর্মসংস্থান পায়নি, কাজের বা সেরকম কোনো কাজ পায়নি যে নিজেদের বাচ্চাদেরকে তারা সামলাতে পারবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে। এই সমস্ত কারণ হতে পারে। তবেই তো বাচ্চারা অনাথ, তবেই তো তারা দরিদ্র। তো এটার জন্য কে দায়ী? এটার জন্য কবি সোসাইটি, সমাজ এবং সরকার সকলকেই দায়ীবদ্ধ করেছেন কবি। যে আজ যদি একটা দেশে এত বেশি দরিদ্র বাচ্চা থাকে, তার মানে সেই দেশের যারা কর্তৃপক্ষ, সেই দেশের যারা সে দেশের যে সরকার, সে নিশ্চয়ই নির্দিষ্ট কর্মসংস্থান এই বাচ্চাগুলোর প্যারেন্টসদেরকে দিতে পারেনি। তার জন্যই এত এত বাচ্চা আজকে গরিব, এত এত বাচ্চা আজকে অনাথ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই এটাকে কবি কি বলেছেন? তিনি দ্বিতীয় স্ট্যাঞ্জার শেষ লাইনে কবিতায় এই দেশকে বলেছেন, ইট ইজ এ ল্যান্ড অফ পভার্টি। এটা হচ্ছে একটা দরিদ্রতার দেশ, এটা হচ্ছে একটা দরিদ্র দেশ। ঠিক আছে, মনে করো প্রথম স্ট্যাঞ্জায় কবি বলেছিলেন যে এই দেশটা রিচ এন্ড ফ্রুটফুল, কিন্তু এবার কবি সেকেন্ড স্ট্যাঞ্জায় বলছেন যে এই দেশটা কিন্তু কোনো ধনী বা সমৃদ্ধশালী দেশ নয়, এই দেশটা আসলে একটা দরিদ্র দেশ। কেন? কারণ যে দেশে বাচ্চাদের কান্না শুনতে পায় না কেউ, যে দেশে বাচ্চারা কাপা কাপা গলায় নিজেদের কষ্ট লুকিয়ে রাখে, সেই দেশে কখনোই উন্নতি হতে পারে না। বা যে দেশে এত এত বাচ্চারা অনাথ, যে দেশে এত এত বাচ্চারা গরিব, দেখো কবি বলেছেন and so many children poor, যে দেশে এত এত বাচ্চা গরিব, সেই দেশ আর কিছু নয়, সেই দেশ হচ্ছে ল্যান্ড অফ পভার্টি, অর্থাৎ দরিদ্রতার দেশ, সেই দেশ হচ্ছে।
তো দেখো এই সেকেন্ড স্ট্যাঞ্জাতেও আমরা কিছু ফিগার অফ স্পিচ পাচ্ছি। প্রথমত আগের স্ট্যাঞ্জার মতোই এই স্ট্যাঞ্জাও রেটোরিক্যাল কোশ্চেন, অর্থাৎ এক ধরনের রেটোরিক্যাল কোশ্চেন যেটার উত্তর কবি নিজেই দিচ্ছেন, প্রশ্ন করছেন। তো রেটোরিক্যাল কোশ্চেন আছে, আর এখানেও তিনি আইরনি ব্যবহার করেছেন। এবং এই কবিতার এই স্ট্যাঞ্জার মাধ্যমে কবি অ্যাকচুয়ালি আমরা যারা পাঠক বা যারা তার কবিতাটা শুনছে তাদের কনসায়েন্স বা বিবেককে জাগাবার চেষ্টা করেছেন। তারপর দেখো স্ট্যাঞ্জা থার্ড স্ট্যাঞ্জা এবার আমরা পড়বো। থার্ড স্ট্যাঞ্জায় কবি কি বলছেন? এন্ড দেয়ার সান ডাজ নেভার শাইন, এই বাচ্চাদের সূর্য কখনো আলো দেয় না। এন্ড দেয়ার সান ডাজ নেভার শাইন, এই বাচ্চাদের সূর্য কখনোই কিরণ দেয় না। তাহলে সূর্য কিরণ দেয় না মানে কি? সূর্য তো সব জায়গায় কিরণ দেয়, সূর্য তো মোটামুটি সব জায়গায় সমানভাবে সব মানুষকেই সমানভাবে কিরণ দেয়, ধনী হোক গরিব হোক। কিন্তু কবি এখানে বলতে চাইছেন যে এই বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের ব্লাইন্ড ফিউচারকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আসলে এই যে লাইনটা দেয়ার সান ডাজ নেভার শাইন, তাদের সূর্য কখনো আলো দেয় না, এই লাইনটার মাধ্যমে কবি বলতে চাইছেন যে এই সমস্ত দরিদ্র অনাথ বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে। ঠিক আছে, তাদের ভবিষ্যৎ কিন্তু চিরস্থায়ী অন্ধকারে ঢাকা। এন্ড দেয়ার ফিল্ডস আর ব্লিক এন্ড বেয়ার, এবং তাদের যে দেশ, তাদের যে ক্ষেত, তাদের যে জায়গা, তাদের যে এরিয়া, ফিল্ড বলতে এখানে এরিয়া, তাদের এরিয়া কিসে ঢাকা? ব্লিক এন্ড বেয়ার, তাদের এরিয়া একেবারে ব্লিক। ব্লিক শব্দের অর্থ হচ্ছে নিরানন্দময়, তোমরা লিখে রাখতে পারো। আর বেয়ার শব্দের অর্থ হচ্ছে খালি বা এমটি। তাহলে এই বাচ্চাদের দেশ কিন্তু ফ্রুটফুল নয়, এই বাচ্চাদের দেশ কিন্তু রিচ নয়। ইংল্যান্ড হতে পারে সমৃদ্ধশালী দেশ, ইংল্যান্ড হতে পারে ধনী দেশ, কিন্তু সেটা বাকি মানুষদের ক্ষেত্রে, এই বাচ্চাদের ক্ষেত্রে নয়। কারণ এরা অনাথ, এরা দরিদ্র, জীবনের পদে পদে এদেরকে বিভিন্ন রকমের আহ, আহ, সমস্যার সম্মুখীন হতে হয়, এদের ভবিষ্যৎ নিয়ে কেউ মাথা ঘামায় না। আর এমনিতে প্রতিটা মানুষ নিজের ছেলে মেয়েদের জন্য ফিউচার প্ল্যানিং করে, পরিকাঠামো নেয়, তবেই তো বাচ্চাটা বড় হয়ে কোনো ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু এই সমস্ত দরিদ্র, গরিব আর অনাথ বাচ্চাদের জন্য কেউ মাথা ঘামায় না, তাদের ফিউচার কিন্তু অনিশ্চয়তায় ঢাকা। তাই কবি বলছে যে দেয়ার ফিল্ডস আর ব্লিক অ্যান্ড বেয়ার, তাদের এরিয়া, তাদের ক্ষেত্র একেবারে নিরানন্দময় এবং খালি। অ্যান্ড দেয়ার ওয়েজ আর ফিল্ড উইথ থর্নস, এবং তাদের যে চলার পথ, তাদের যে চলার পথ, সেই চলার পথ বিশাল ভয়ঙ্কর ধরনের কাঁটায় ভর্তি। তাদের চলার পথ কিন্তু অতটা সহজ নয়। সহজভাবে যেভাবে একটা মানুষ চলা ছোট থেকে বড় হয়, এই বাচ্চাদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কারণ একজন বাচ্চা যখন অনাথ, একজন বাচ্চা যখন দরিদ্র, তখন সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে না। তাকে জীবনের প্রতিটা স্টেজে, তাকে জীবনের প্রতিটা স্টেজে বিভিন্ন রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, তার জীবনে বিভিন্ন রকমের স্ট্রাগল চলে আসে। তাই কবি বলছেন এই দরিদ্র বাচ্চাদের, এই দরিদ্র বাচ্চাদের রাস্তা বা পথ, চলার পথ কিন্তু কাঁটায় ভর্তি। তারপর কি বলছে কবি? কবি তৃতীয় স্ট্যাঞ্জার লাস্ট লাইনে বলছে ইট ইজ ইটারনাল উইন্টার দেয়ার, এদের ভবিষ্যৎ, এদের দেশ, এদের পরিস্থিতি একেবারে চির শীতের মতো। ঠিক আছে, এমনিতে আমাদের বছরে আমরা 6টা ঋতু দেখতে পাই, তার মধ্যে শীতকাল আমাদের 2 মাস থাকে। ঠিক আছে, আর শীতকালের সময় পরিবেশ একেবারে রুগ্ন রুষ্ট দেখায়। আমাদের নিজেদেরই তুমি ভাবো শীতকালের সময় আমাদের শরীরের অবস্থা কিরকম হয়ে যায়। তো প্রকৃতিও যেন একেবারে গুমড়ো মুখ হয়ে থাকে শীতকালটার সময়। কিন্তু সেই শীতকালটা যেই পার হয়ে যায়, তারপর যেই বসন্ত চলে আসে, প্রকৃতি যেন আবার নিজের যৌবন ফিরে পায়। মানুষের শরীর আস্তে আস্তে গ্লো করতে শুরু করে, প্রকৃতি যেন আবার গ্রোথে ফিরে আসে। ঠিক আছে, 2 মাস যেই কেটে যায়, তারপর আবার বসন্তকালে গ্রোথ ফিরে আসে, আবার সৌন্দর্য ফিরে আসে। কিন্তু এই বাচ্চাদের এমন পরিস্থিতি, এই বাচ্চাদের যেন 12 মাস শীতে কাটাতে হয়। এদের জীবনে ফিউচারের গ্রোথ বলতে কিছু নেই।
ঠিক আছে, আমরা তো 2 মাস শীতকাল ভোগ করি বা কাটাই আমরা শীতকাল, কিন্তু এই বাচ্চাদের জীবনে চির শীত আমরা দেখতে পাই। এদের কোনো রকমের বসন্ত জীবনে আসার কোনো ভবিষ্যৎ নেই। এদের জীবনে বসন্ত আসার কোন রকমের সম্ভাবনা খুবই বুঝতে পারছেন না। তাই এদের জীবন একেবারে চির শীতে ঢাকা, অর্থাৎ কোন রকমের ফ্রুটফুল কিছু এদের জীবনে হতে পারে না। এদের জীবনে কোন রকমের আশা বা ফলদায়ক কিছু এক্সপেক্ট করা যায় না। তাই বলছে তাদের জীবন একেবারে চির শীতে ঢাকা। তো দেখো এই তৃতীয় স্ট্যান্জায়ও কবি কত সুন্দর বিভিন্ন মেটাফর ইউজ করেছেন। প্রথমত তিনি ইটারনাল উইন্টার, এটা খুব সুন্দর একটা মেটাফর ইউজ করেছেন। ইটারনাল উইন্টার বলতে চির শীত। ঠিক আছে, বাচ্চাদের জীবনটাকে এখানে অনন্ত শীতের সাথে তুলনা করা হয়েছে, যে তাদের জীবনে কোন রকমের টেম্পোরারি বা আপাতত কঠিন পরিস্থিতি নেই। ঠিক আছে, তাদের জীবনে হচ্ছে পার্মানেন্ট কঠিন পরিস্থিতি, তাদের জীবনে স্ট্রাগল একটা তাদের অংশ হয়ে যায় তাদের জীবনের। তাই এদের জীবন চির শীতে ঢাকা। আর এখানে তৃতীয় স্ট্যান্জায় কবি সান কে অ্যাজ এ সিম্বল ব্যবহার করেছে। সান যেটা সবাইকে আলো দেয়, উত্তাপ দেয়, আশা দেয়, কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে সূর্য কিন্তু কখনো সাইন করে না, অর্থাৎ এদের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। তারপর দেখো আরেকটা সিম্বল ইউজ করেছেন, থ্রোন। থ্রোন অর্থাৎ কাঁটা। তাহলে এই কাঁটা কিসের প্রতীক? এই কাঁটা হচ্ছে বাচ্চাদের জীবনে যে বিভিন্ন রকমের প্রবলেম তার প্রতীক, তাদের জীবনে যে কঠিন পরিস্থিতি আসতে চলেছে বা এখনো আসছে সেটার প্রতীক। ঠিক আছে, তো এইভাবে তৃতীয় স্ট্যান্জা আমরা শেষ করছি। তৃতীয় স্ট্যান্জা আমরা দেখতে পাচ্ছি যে কবি সমাজের নগ্ন রূপ আমাদের সামনে এখানে তুলে ধরেছেন। যে সমাজ বা যে আহ স্কুলের কর্তৃপক্ষ বা অনাথ আশ্রমের কর্তৃপক্ষরা মনে করে বা আপাতত দেখানোর চেষ্টা করে যে তারা বাচ্চাদেরকে অনেক ভালোভাবে রেখেছে, তাদের ফিউচার নিয়ে তারা অনেক কিছু পরিকল্পনা করছে, আসলে সেসব কিন্তু শুধুমাত্র শো অফের জিনিস, সেগুলা শুধুমাত্র দেখানোর জিনিস। অ্যাকচুয়ালি বাচ্চাদের জীবন কিন্তু চির শীতেই ঢাকা, তাদের কোন রকমের গ্রোথ বা কোন রকমের ফিউচারের পরিকল্পনা তাদের জীবনে নেই। এবার দেখো লাস্ট স্ট্যান্জা, আমরা চতুর্থ স্ট্যান্জা ডিসকাস করছি। সো দিস ইজ দ্য ফাইনাল স্ট্যান্জা। দেখো, ফর wherever the sun does shine and wherever the rain does fall, তাহলে যে দেশে সূর্য নিয়মিত উদয় হয়, সূর্য নিয়মিত কিরণ দেয়, এবং যেখানে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই দেশে আশা করি খাওয়া পড়া থাকার কোন রকমের অসুবিধা হতে পারে না, কবি বলছেন। তারপর তিনি কি বলছেন? বেব ক্যান নেভার হাঙ্গার দেয়ার। তাহলে ভাবো তুমি, যে দেশে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পৌঁছাচ্ছে, যে দেশ বৃষ্টিপাতেও ভালোভাবে ঘটছে, সেই দেশ তো আস্তে আস্তে উন্নতিশীল হবেই। সে দেশে নির্দিষ্ট পরিমাণে খাবার খাদ্যর সম্ভার তো হওয়াই দরকার, কিন্তু তবুও সে দেশে কি করে বলছে বাচ্চারা অভুক্ত অবস্থায় থাকতে পারে? তুমি এটা এরকম ভাবতে পারো, ধরো যেগুলো শীত প্রধান দেশ, যেমন তুমি কাশ্মীর চলে যাও, আরো তুমি বিভিন্ন মেরু অঞ্চলে চলে যাও, যেখানে শীত প্রধান দেশ, 12 মাসে হয়তো 1 মাস সূর্যের আলো ভালো করে পৌঁছায়। বা যেগুলা গ্রীষ্ম প্রধান দেশ, যেখানে মাত্র এক এক মাস ভালো করে বৃষ্টিপাত হয় না, সেই দেশগুলোতে ফসল ভালো হবে না, আমরা জানি, আমরা বুঝি। তো সেই দেশগুলোতে মানুষকে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হতে পারে। সেখানকার মানুষ স্বচ্ছ খাবারের জন্য খাদ্য পাবে না, সেখানকার মানুষ স্বচ্ছভাবে সব জিনিসটা পাবে না, এটা স্বাভাবিক। কিন্তু ইংল্যান্ডে তো সেরকমের কোনো প্রবলেম নেই, কবি বলছেন। কবি নিজেই বলছেন যে ইংল্যান্ডে তো সেরকমের কোনো প্রবলেম নেই। ইংল্যান্ডে যথেষ্ট পরিমাণে সূর্যের আলো আছে, ইংল্যান্ডে পর্যাপ্ত পরিমাণে যখন বৃষ্টিপাত হচ্ছে, তাহলে কেন এখানকার বাচ্চারা অভুক্ত অবস্থায় আছে? ঠিক আছে, তাহলে কেন এখানকার বাচ্চারা অভুক্ত অবস্থায় আছে? নর পোভার্টি দ্য মাইন্ড অ্যাপেল, না তো এখানকার মানুষের বা বাচ্চাদের মনে কি বলছে? পোভার্টি, পোভার্টি শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা।
দ্য মাইন্ড মানে হচ্ছে মাথার উপর বা মনের উপর। অ্যাপেল, APPL, অ্যাপেল শব্দের অর্থ হচ্ছে আতঙ্কিত করা বা ভয়ে ভীত করা। তাহলে যে দেশে সূর্যের আলো যথেষ্ট পরিমাণে পড়ে, যে দেশে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ঘটে, কেন সে দেশের বাচ্চারা অভুক্ত অবস্থায় থাকবে? কেনই বা দারিদ্রতা সেখানে বাচ্চাদেরকে আতঙ্কিত করবে, ভয়ে ভীত করবে? কারণ নেচার যখন, প্রকৃতি যখন নিজের যথেষ্ট সম্ভার এই দেশের উপর ঢেলে দিয়েছে, যখন নেচার বা প্রকৃতি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো দিচ্ছে, তাহলে কেন বাচ্চারা অভুক্ত অবস্থায় থাকবে? নেচার তো নিজের দিক থেকে কোনো কমই করেনি দিতে, ঠিক আছে? নেচার তো সবকিছু ঠিকঠাক দিচ্ছে। তাহলে যদি বাচ্চারা অভুক্ত থাকে, তার মানে এটা কিন্তু নেচার বা প্রকৃতির ভুল নয়, এখানে প্রকৃতির কোনো ভুল নেই, এখানে ভুলটা হচ্ছে সরকারের এবং সমাজের, যদি বাচ্চারা অভুক্ত অবস্থায় থাকে। কবি এটাই বলতে চাইছেন যে প্রকৃতি যথেষ্ট পরিমাণে দিচ্ছে সব ইংল্যান্ডের জনগণকে এবং ইংল্যান্ডের বাচ্চাদেরকে, কিন্তু সেই যথেষ্ট পরিমাণটা বাচ্চারা পাচ্ছে না। তাই এটা খুব একটা বড় কনসার্নের জিনিস, ঠিক আছে? যদি মনে করো তোমার দেশে কোনো জিনিসের অভাব সবার জন্য রয়েছে, তখন তুমি না পাচ্ছ, সেটা মানানসই হয়। কিন্তু কোনো জিনিসের অভাব তোমার দেশে নেই, তোমার দেশে বাকি সবাই ভালোভাবে পাচ্ছে, কিন্তু শুধু বাচ্চারাই পাচ্ছে না, তখন সেটা একটা নৈতিক প্রশ্ন হয়ে দাঁড়ায়। এটা বোঝায় যে কোথাও না কোথাও স্বার্থপর মানে কর্তৃপক্ষরা নিজেদের খেয়াল রাখছে আর বাচ্চাদের খেয়াল রাখছে না। ইয়েস, তারা স্বার্থপর, তারা নিজের সুবিধাভোগী লোক, যারা নিজেদের সুবিধাটা দেখছে, এই বাচ্চাদের সুবিধাটা দেখছে না। তো এই হচ্ছে কবিতা। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারলে। এই শেষের 4 লাইনেও কিছু কিছু ফিগার অফ স্পিচ ইউজ করা আছে। যেমন প্রথমে দেখো বারবার কয়েকটা লাইন মন্ত্রের মতো করে কবি উচ্চারণ করেছেন, এটাকে বলা হয় অ্যানাফোরা। অ্যান্ড ওয়ের এভার এই লাইনগুলো বারবার রিপিটেশন আছে, তাই এটাকে অ্যানাফোরা বলা হয়। তারপর সূর্য এবং বৃষ্টি, এই দুটোকে খুব সিম্বলিজম একটা রয়েছে, খুব সুন্দর এই সিম্বল গুলাকে কবি ব্যবহার করেছেন। তো এইখানে কবি কি বলতে চাইছেন? এখানে কবি আমাদের কনসায়েন্সকে, আমাদের যে বিবেক, আমাদের যে বিবেচনা করার ক্ষমতা, সেটাকে বারবার কবি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন যে দেশে পর্যাপ্ত পরিমাণে সবকিছু থাকা সত্ত্বেও বাচ্চারা যদি অভুক্ত অবস্থায় আছে, সেই দেশ কখনোই সমৃদ্ধশালী ধনী দেশ হতে পারে না। সেই দেশ আসলে একটা গরিব দেশ, সেই দেশ আসলে একটা পিছিয়ে পড়া দেশ। তো এটাই কবি বলতে চাইছেন। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পারলে, ঠিক আছে? আর তোমরা যদি এই রকমের বিভিন্ন এই পড়াগুলোর থেকে নোটস পেতে চাও, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন পেতে চাও, বা কোনো রকমের মডেল কোশ্চেন পেতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এবং তোমরা যদি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে ঝালদা, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত কলেজে তোমরা যদি পড়াশোনা করো এবং আমার কাছে যদি ক্লাস করতে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানাবো, আমি ক্লাস তোমাদের নিয়ে থাকবো, ঠিক আছে?